এদিকে গোপনে দেশ ছাড়লেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ইতিহাস ঘটালো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শেখ হাসিনার দেশে ফেরার খবরে উত্তাল বাংলাদেশের রাজনীতি। ঢাকা ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেন আসিফ মাহমুদ। জুলাই আন্দোলনের মহানায়ক, এমনকি তারুণ্যের অহংকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশ ছেড়ে হঠাৎ করে গোপনে তিনি চলে গিয়েছেন এবং গোপনে কেন হঠাৎ করে কোরিয়া চলে গিয়েছেন এবং তিনি আর দেশে আসছেন না। রাজনীতিতে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম কাণ্ড হয়েছে। বহুদিন পরে মানে 2 বছরের মাথায় বোধহয় আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রথমবারের মতো যে ছাত্রলীগ নিষিদ্ধ আছে সেই ছাত্রলীগের সাহসী পদক্ষেপ দেখা গেল। ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়াতে আজকে যেটা করেছে সেটা রাজনীতিতে এমনভাবেই প্রভাব ফেলেছে। দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে কেন 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন, এই প্রশ্নটি গত 2-1 দিন ধরে বাংলাদেশের রাজনীতির অলিগলিতে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনার অডিও বার্তায় সবচেয়ে আলোচিত বিষয়টি হলো তার দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা 6 মাস। আওয়ামী লীগকে কবে নাগাদ বিএনপি রাজনীতিতে ফিরতে দেবে? সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি এবং বিএনপির সরকারের অবস্থানটা কি। শেখ হাসিনা 6 মাস পরেও যদি দেশের মাটিতে নামেন এবং দেশের আপামর জনগণ যদি জনরোষ তৈরি করে শেখ হাসিনাকে স্বাগত জানাতে চলে যান, তাহলে আন্তর্জাতিক মহল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পরাশক্তি, এমনকি সকল প্রকার আইনি খড়গ অথবা সেই ঝুলে থাকা ফাঁসির দড়িটাও কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না এবং এটা বাংলাদেশের জন্য আরেকটি নতুন ইতিহাস রচনা করবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি অডিও কল রেকর্ডে বলেছেন 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ঢুকবেন বা বাংলাদেশে আসবেন। দর্শক মন্ডলী, তার এই ফেরার নির্দিষ্ট সময় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা উত্তপ্ত হাওয়া বয়ে চলেছে। প্রিয় দর্শক, বিশ্লেষকরা নানানভাবে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিচ্ছেন, যেটা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, একজন বিশ্লেষক বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 মাসের মধ্যে যদি বাংলাদেশে পা রাখে তাহলে একটা ইতিহাস ঘটবে এবং বাংলাদেশের কোটি কোটি জনগণ তাকে বিমানবন্দরে রিসিভ করার জন্য যাবে। দর্শক, তার বিরুদ্ধে যে আইনি পদক্ষেপগুলো রয়েছে এবং তার বিরুদ্ধে যে ফাঁসির আদেশ রয়েছে সে বিষয়টাও ধোপে টিকবে না এই জনস্রোতের কারণে। দর্শক মন্ডলী, সেই বিশ্লেষকের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অর্থাৎ আপনিও কি এমনটাই মনে করছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে এমন এক জনস্রোত তৈরি হবে যার কারণে তার বিরুদ্ধে যত প্রকারের মামলা মোকদ্দমা এবং তার বিরুদ্ধে যে রায় রয়েছে সেটি আর টিকবে না? দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও জানিয়ে দিন 6 মাসের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি দেশে প্রবেশ করতে পারবে কি না। দর্শক, এছাড়াও ব্রাহ্মণবাড়িয়াতে নিষিদ্ধ ছাত্রলীগ এক ইতিহাস সৃষ্টি করেছেন, তার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা শুরুতেই দেখেছেন। দর্শক, কি ইতিহাস তৈরি করলো নিষিদ্ধ ছাত্রলীগ সেটিও জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জুলাই আন্দোলনের মহানায়ক, এমনকি তারুণ্যের অহংকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আমাদের এই এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। এই বিষয়টা সোশ্যাল মিডিয়া এবং সকল প্ল্যাটফর্মে এখন সরগরম হয়েছে। আসলে এখানে না ফেরার দেশটা কিভাবে, আসলে আমরা অনেকেই জানি না ফেরার দেশ মানে হয়তোবা তিনি মারা গিয়েছেন। এখানে সেই অর্থে এই না ফেরার দেশ সে চলে গেছেন সেটা বোঝায় নাই। তিনি বাংলাদেশ ছেড়ে হঠাৎ করে গোপনে তিনি চলে গিয়েছেন এবং গোপনে কেন হঠাৎ করে কোরিয়া চলে গিয়েছেন এবং তিনি আর দেশে আসছেন না বা দেশে আর আসবেন না সে বিষয়ে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ইতিমধ্যেই আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সহকারী এবং রাষ্ট্রদূতের সাথে তিনি আলোচনা করেছেন, বৈঠক করেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তিনি একটা নতুন কৌশলে হাঁটছিলেন। আপনারা জানেন ইতিমধ্যেই তিনি সংসদ সদস্য নির্বাচন কথা বলছিলেন যে নির্বাচন করবেন, কিন্তু দুর্ভাগ্যবশত হলেও তিনি নির্বাচন করেননি। এমনকি তিনি এই ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন করবেন। সেখানে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তর এবং দক্ষিণের প্রার্থী নিয়েও একটা এনসিপি এবং জামাতের মধ্যে একটা হট্টগোল বেজে আছে। অপরদিকে এই বাংলাদেশে যে ইন্ডেমনিটি জারি করা হয়েছে, অর্থাৎ এই জুলাই যোদ্ধাদেরকে যারা
তাদের বিচার করতে পারবে না। অর্থাৎ ইন্ডেমনিটি শব্দের অর্থটা আপনারা সহজেই বোঝেন, জানেন যে তারা অপরাধ করেছে, এই অপরাধ করেছে স্বীকার করে সেই অপরাধের বিচার যাতে না হয় সেজন্য আইন পাস করেছে। আর এই আইন পাশের মধ্য দিয়েই প্রমাণিত হচ্ছে যে তারা আসলেই রাষ্ট্রদ্রোহিতা এবং রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রদ্রোহিতা করেছেন। আর সেই রাষ্ট্রদ্রোহিতা করলে সেই রাষ্ট্রদ্রোহিতার বিচার কি হয় সেটাও তারা ইতিমধ্যেই আজ করতে পেরেছেন। অপরদিকে বাংলাদেশের বর্তমান সরকারের যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ, সকল সেক্টরে যখন হাহাকার বিরাজ করছে, অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলাদেশের সীমান্তে যেটা আছেন যে বঙ্গটা, সেটা হলো সেই পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হওয়ায় এই এনসিপি জামাত শিবির হেফাজতের অনেক দায়িত্ব বেড়েছে। আপনারা ইতিমধ্যেই এই নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক বা সভাপতি নাহিদ ইসলাম সেই বক্তব্যটা দিয়েছেন, আপনারা জানতে পেরেছেন। এমনকি এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব তিনি বলেছেন যে এই শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে পাঠাবেন আর সেখান থেকে সেলুট দিয়ে নেওয়া হবে। আর সেই আসিফ মাহমুদ বলেছেন আপনারা তাকে পাঠান, নেওয়ার দায়িত্ব বা তাকে কি করা হবে। এমনকি আপনারা দেখেছেন এই জাকপার মানে মুখপাত্র রাশেদ খান বলেছেন যে জেলে প্রেরণ করবেন। কিন্তু সেই যখন বাংলাদেশের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ঢাকা যখন রাজনীতির মাঠে টান টান উত্তেজনা বিরাজ করেছে, ঠিক সেই মুহূর্তে তিনি গোপনে কেন উত্তর কোরিয়া চলে গেলেন। এখন বিভিন্ন প্ল্যাটফর্মে এক এক প্ল্যাটফর্ম থেকে এক এক রকমের মন্তব্য করছেন তিনি যে দেশে আর কিছুদিন থাকলে হয়তোবা তার চরম খেসারত দেওয়া লাগতে পারে। এমনকি তারা যে এই এনসিপি জামাত শিবির হেফাজত ও ডক্টর ইউনূস যে মব কিলিং, মব জাস্টিস, তৌহিদি মব জনতা যে প্রতিষ্ঠা করেছিল, সেই তৌহিদি মব জনতার কবলে পরে তাদের অস্তিত্ব হারানো যেতে পারে। সুতরাং সব কিছুকে আঁচ করতে পেরে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বাংলাদেশ ছেড়ে উত্তর কোরিয়ায় চলে গেছেন। রাজনীতিতে আজকে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম কাণ্ড হয়েছে। বহুদিন পরে মানে 2 বছরের মাথায় বোধহয় আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রথমবারের মতো যে ছাত্রলীগ নিষিদ্ধ আছে সেই ছাত্রলীগের সাহসী পদক্ষেপ দেখা গেল। সেই সাহসটা তাদের জন্য বড় ধরনের কাল হয়ে দাঁড়াবে কিনা সেটা প্রশ্ন উঠতেই পারে। আমরা দেখলাম যে বেশ সেজে গুজে সাজ রব করে ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়ায় বিশাল একটা মিছিল করলো, যে মিছিলে প্রায় প্রত্যেকের মাথায় সাদা ক্যাপ দেখা গেছে, ব্যানার দেখা গেছে, সামনে দাঁড়িয়ে বাঁশে পতাকা বেঁধে এক মানে হিরোইটিক পোজে এক যুবককে দেখা গেছে, যে যুবকের ছবি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ক্যারিকাচার করা হচ্ছে এবং প্রমোট করা হচ্ছে। এগুলো রীতিমতো ছড়িয়ে পড়েছে, ভাইরাল হয়েছে। ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়াতে আজকে যেটা করেছে সেটা রাজনীতিতে এমনভাবেই প্রভাব ফেলেছে যে বিএনপির ছাত্র সংগঠন, ছাত্র দল এর প্রতিবাদে মিছিল করেছে, থানা ঘেরাও করেছে, এই ধরনের কর্মকাণ্ড ঘটেছে। কি ঘটল ব্রাহ্মণবাড়িয়ায়? কে সেই যুবক সামনে থেকে এরকম নেতৃত্ব দিলেন, যেটাকে অনেকেই মুক্তিযুদ্ধের প্রাক্কালে বেয়োনেটের মাথায় পতাকা বেঁধে পতাকা উত্তোলনের বহু ছবির সঙ্গে তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন? এই সাহসটা ছাত্রলীগের এগিয়ে যাওয়ার পথ তৈরি করবে, নাকি এই সাহসটা দেখানোর ফলে যারা সাহস দেখালেন তাদের জীবনে চরম ভোগান্তি নেমে আসবে? একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এই ছবির নানা ধরনের ক্যারিকাচার করে প্রকাশ করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটা আপনারা দেখে নিন। এক যুবক পতাকা হাতে মিছিলের নেতৃত্ব দেওয়া সেই ছবিটাকে বিভিন্ন ফটোকার্ড, পোস্টার বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যম কি বলছে? কালের কণ্ঠ এটা নিয়ে বেশ ভিডিও প্রতিবেদনও বের করেছে। বহু গণমাধ্যমে এর ভিডিও, মিছিলের ভিডিও, মিছিল পরবর্তী সময়ে এই যুবক কি বলছেন, কি বক্তব্য দিচ্ছেন, সব কিছুই প্রকাশিত হয়ে গেছে। আমরা কালের কণ্ঠের শিরোনামটা আপনাদেরকে দেখাতে চাই। সেখানে বলা হচ্ছে রাজবন্দীদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। এটাকেও ঝটিকা মিছিল গণমাধ্যম বলতেই পারে। সেখানে ব্যানারে আমরা লেখা দেখছি রাজবন্দীদের মুক্তি চাই। অনেকের ছবি সেখানে দেওয়া আছে, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের অনেকের ছবি দেওয়া আছে। বলা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় রাজবন্দীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার এলাকার পূর্ব মেড্ডার কোকিল টেক্সটাইল মিল এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পৌর ছাত্রলীগের নেতা লিমন আল স্বাধীনের নেতৃত্বে এই মিছিল করা হয়। তার মানে ওই যুবকের নাম লিমন আল স্বাধীন। মিছিলের ব্যানারে সাবেক গৃহায়ন মন্ত্রী মুক্তাদির চৌধুরী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ কয়েকজনের ছবি ছিল। বেশিরভাগের মাথায় টুপি ও মুখে মাস্ক থাকা মিছিলকারীরা জয় বাংলা স্লোগান দিয়ে দেশের বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দীদের মুক্তি দাবি করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, মিছিলের খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই তারা চলে যায়। নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের উপস্থিতি, কারা উপস্থিত ছিল সেটা নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেপ্তার করা হবে, এরকম ভাষ্য স্থানীয় ওসি দিয়েছেন। সেরকম ভাষ্য তো পুলিশের এটা কর্তব্যের মধ্যেই পড়ে, কারণ ছাত্রলীগ এখন নিষিদ্ধ আছে। তারা কোনো কর্মকাণ্ড করলে সেটা আইনের ব্যত্যয় হবে, সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে। সেগুলো জেনেও এই যুবক যিনি এই মিছিলের নেতৃত্ব দিলেন, সেই মিছিল লিমন, সেই মিছিলের নেতৃত্ব দেওয়ার সাহস এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, আজকে বিভিন্ন ভিডিওতে, কালের কণ্ঠেই বিভিন্ন ভিডিও আমি দেখেছি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ মানে সাহসী বডি ল্যাঙ্গুয়েজই মনে হয়েছে। কারণ আসলে রাজনীতিতে সাহসটা প্রয়োজন। আওয়ামী লীগের প্রধান নেতা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তার জীবনে 4600 দিনেরও বেশি কারাগারে কাটিয়েছেন। তো যাদের প্রধান নেতা যে আদর্শে তারা রাজনীতি করেন, সেই নেতাই যখন 4000 জীবনের প্রায় 14টা বছর কারাগারে কাটিয়েছেন, সেই মানে নেতার দলের কর্মীরা কখনো কখনো কেউ কেউ সাহসী হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে তারা যে কর্মকাণ্ডগুলো করেছিল, যার জন্য তাদেরকে নিষিদ্ধ করে রাখা হয়েছে কিংবা কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেগুলো থেকে তারা কতটা দ্রুত উতরাতে পারে। কিন্তু এই ঘটনাটা ব্রাহ্মণবাড়িয়ায় তারা ঘটানোর পরে টনক নড়েছে ছাত্রদলের। ছাত্রদল পাল্টা মিছিল করেছে, থানা ঘেরাও করেছে, মানে একটা মানে লিগ ধরে ধরে মানে মিছিল যা হয় বাংলাদেশে, সেই মিছিল, সেই ভিডিও আমরা গণমাধ্যমে দেখেছি এবং সেই ভিডিও বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, সেটাও দেখেছে। এটা নিয়ে খবর রয়েছে, সংবাদের এই শিরোনামটা দেখে নিন বিডি টুডের। সেখানে বলা হচ্ছে, ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রতিবাদে ছাত্রদলের থানা ঘেরাও। ছাত্রদল মিছিল করে থানা ঘেরাও করেছে। পুলিশ কেন অ্যাকশন নিতে পারেনি? পুলিশ কেন মানে নির্লিপ্ত থাকছে? এই ব্যাপারে পুলিশকে জবাবদিহি করার জন্যই তারা থানা ঘেরাও করেছে। তার মানে ব্রাহ্মণবাড়িয়ায় আজকে একটা উত্তেজনাপূর্ণ দিন গেছে। প্রধান যে ব্যক্তি ছাত্রলীগের মিছিল করার নেতৃত্ব সামনে থেকে যিনি দিয়েছেন, লিমন, আমার মনে হয় যে তার মানে গ্রেপ্তার হওয়াটা এখন সময়ের ব্যাপার হয়ে গেল। এখন দেখার বিষয় এই সাহসের পুরস্কার তিনি ভবিষ্যতে কিভাবে পান, এবং এই যে সাহসী ঘটনাটা ঘটালেন, সাজ রব এনে এই মিছিলটা করলেন, এই মিছিলটা সারা দেশে একটা বার্তা দিতে পারে কিনা। এবং সাম্প্রতিক সময়ে এই ধরনের সাজ ব্যাপার কিন্তু ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে আমরা দেখিনি। তাহলে কি ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ মনে করছে ব্রাহ্মণবাড়িয়া থেকেই তাদের নবযাত্রা শুরু হচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে একটি অডিও বার্তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অডিও বার্তাটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি 24 আগস্ট থেকে দিল্লিতে আছেন। গত 2.25 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় নেই আওয়ামী লীগ। দলটির কার্যক্রম বর্তমানে সরকারি নির্বাহী আদেশে নিষিদ্ধ। দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবুও গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অলিগলিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির ঝটিকা মিছিল, নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সর্বশেষ অডিও বার্তাটি যেন রাজনৈতিক দাবা খেলায় একটি নতুন চাল হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময় ঘোষণা করেছেন। বলেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হলো, 21 মাস পর কেন তিনি প্রথমবারের মতো দেশে ফেরার জন্য একটি সময়সীমা ঘোষণা করলেন? যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় শাস্তি ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে 663টি মামলা আছে, যার ফেরা না ফেরার বিষয়টি দুটি দেশের কূটনীতিতে বড় একটি ইস্যু, এবং যে ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে বড় একটি স্পর্শকাতর বিষয়, তিনি কেন হঠাৎ করে 6 মাসের মধ্যে ফেরার বার্তা দিলেন নিজের দলের নেতাকর্মীদের? এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক হারে মিছিল ও শোডাউন করতে চায়। সব মিলিয়ে শেখ হাসিনার অডিও বার্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মাঠের তৎপরতা বাড়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুধু আলোচনাই বাড়েনি, পর্দার আড়ালে বেশ কিছু নতুন মেরুকরণেরও খবর পাওয়া যাচ্ছে। সেসব খবর যদি সত্যি হয়, তাহলে সামনে আসতে পারে বেশ কিছু চমক। দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে কেন 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন, এই প্রশ্নটি গত 2-1 দিন ধরে বাংলাদেশের রাজনীতির অলিগলিতে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনার অডিও বার্তায় সবচেয়ে আলোচিত বিষয়টি হলো তার দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা 6 মাস।
একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যেখানে তার নিরাপত্তা এবং আশ্রয় নিয়ে প্রতিনিয়ত কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে তিনি কিভাবে এত সুনির্দিষ্ট সময় দিলেন? রাজনৈতিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো এই 6 মাসের হিসাবকে কয়েকটি ভিন্ন আঙ্গিক থেকে দেখছেন। শেখ হাসিনার এই ঘোষণার ঠিক আগেই ভারতের পশ্চিমবঙ্গে এক বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো কলকাতার ক্ষমতায় বসেছে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, মিজোরাম, ত্রিপুরা ও আসাম মানে বাংলাদেশের 3 দিকে সীমান্ত রাজ্যগুলোতে এখন ডাবল গেরুয়া সরকার, মানে কেন্দ্র আর রাজ্যগুলোতে বিজেপির জয় জয়কার। ডাবল গেরুয়া সরকার ক্ষমতা আসার পর তিনি কেন এমন সময়সীমার কথা উল্লেখ করলেন, সে প্রশ্ন রাজনৈতিক আলোচনাগুলোতে উঠে আসছে। শেখ হাসিনার সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আদর্শিক এবং কৌশলগত। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন এবং তাকে প্রগতিশীল মুসলিম ও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় ওই দলের সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সূত্রগুলো বলছে 7 মে বৃহস্পতিবার রাতে নীতিন নবীনকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতার মাধ্যমে বিজেপির পক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজরিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই পুশিন এবং সীমান্তে বেড়া দেওয়ার ইস্যু নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটি যদি বেশি দূর গড়ায় তাহলে সীমান্ত ব্যবস্থাপনা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে দিল্লি ও ঢাকার মধ্যে যে বর্তমান ছন্দ রয়েছে তাতে ব্যত্যয় ঘটতে পারে। গত 7 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এমন 2 জন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে। ওই নেতা দাবি করেছেন, শেখ হাসিনা মনে করেন আগামী কয়েক মাসের মধ্যে বিএনপি সরকারের জনপ্রিয়তা যখন হানিমুন পিরিয়ড শেষে কমতে শুরু করবে এবং ছোটখাটো জনরোষ দেখা দেবে, তখন সে সুযোগটি কাজে লাগাবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে যখন দেশে ফিরেছিলেন তখন তিনি একটি প্রতিকূল সামরিক সরকারের শাসনের মুখে ছিলেন। তখনও রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার ফেরার বিরুদ্ধে ছিল, কিন্তু তার জনসমর্থনের কারণে তাকে আটকে রাখতে পারেনি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগামী 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে দেশব্যাপী মিছিল ও শোডাউন করার প্রস্তুতি নিয়েছে দলটি। এ নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হওয়ার কথা জানা গেছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বর্তমানে একটি সেলফ বেসড সাংগঠনিক কাঠামো অনুসরণ করছে। নিষেধাজ্ঞার কারণে তারা কোনো সমাবেশ করতে পারছে না, সেজন্য পাড়ায় পাড়ায় ছোট ছোট দোয়া মাহফিল এবং ঘরোয়া আলোচনা ও মিছিলের পরিকল্পনা করছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে একটি ভার্চুয়াল মাস র্যালি করার পরিকল্পনা করেছে, যেখানে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি অডিও বার্তা দিবেন। দলটির কৌশল হলো, পুলিশ যখন খুঁজতে ব্যস্ত থাকবে তখন তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঝটিকা মিছিল করবে এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাবে, যা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার ফেরার জন্য যে 6 মাসের কথা বলেছেন সেটি সাধারণভাবে দেখতে গেলে এক ধরনের অসম্ভব বনি মনে হবে, কিন্তু এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক সমঝোতার মডেল যদি কাজ করে তাহলে পাশার দান রাতারাতি উল্টে যাবে। এই মডেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘোরায় এমন পরাশক্তিগুলোর মধ্যে একটি গোপন সমঝোতা হলে শেখ হাসিনার ফেরা কেন অনেক কিছু সম্ভব বলে অনেকেই মনে করেন। বিশেষ করে ভারত ও আমেরিকার বোঝাপড়া এক্ষেত্রে যে বেশ গুরুত্বপূর্ণ, সেটি এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বেশ ওপেন সিক্রেটের একটি বিষয়। এই মডেলের অধীনে ভূ রাজনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতা হলে দেশীয় রাজনীতির ভেতরে মোড়ও ঘুরে যাবে। সেটির লক্ষণ এরই মধ্যে দেখা গেছে। যেমন ইউনূসের আমলে বাংলাদেশের বেশ ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল, এমনকি ভারতীয় দূতাবাসের কিছু কার্যালয়ে হামলার চেষ্টাও হয়েছিল। কিন্তু হঠাৎ করে দিল্লি না ঢাকা স্লোগান একেবারেই ম্রিয়মাণ হয়ে গেছে। আবার মার্কিন বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে এমন তথ্য উপাত্ত পাওয়ার পরও প্রধান রাজনৈতিক দলগুলো ভাসুরের নাম যেমন মুখে আনা অন্যায়, তেমনি তারা এ বিষয়ে চুপচাপ আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে মার্কিন প্রশাসন থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটি নিয়ে মার্কিন প্রশাসন থেকে বেশ তৎপরতাও ছিল, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তৃণমূল থেকে কোনো সাড়া তখন মেলেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়। শর্ত ছিল নির্বাচনের পর দলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনেকেই মনে করছেন ওই সমঝোতার অংশ হিসেবে নতুন করে ভূ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তৎপরতা শুরু হতে পারে।
বিএনপির নীতি নির্ধারকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার এই 6 মাস কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হতে পারে। তবে দলটির শীর্ষ কিছু নেতা মনে করেন প্রেক্ষাপট বিবেচনা করলে তার এই সময়সীমা প্রথমবারের মতো উল্লেখ করা বিশেষ বার্তা বহন করে। গুঞ্জন রয়েছে তারেক রহমান যখন দেশে ফেরার সবুজ সংকেত পেয়েছিলেন এবং ক্ষমতার মসনদ নিশ্চিত করেছিলেন, তখন ভারতের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতায় বসার অল্প সময়ের মধ্যেই দৃশ্যপট বদলে গেছে। ভারতের প্রতি তারেক রহমান সরকারের মনোভাব যেন 180 ডিগ্রি ঘুরে গেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঠিক কোন কোন কারণে ভারতের সাথে তারেক রহমানের সরকারের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছেদের পথে হাঁটছে। ভারতের প্রথম ও প্রধান চাওয়া হলো আঞ্চলিক নিরাপত্তা, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাকে আমরা 7 সিস্টার্স বলি, সেই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কাজ বাংলাদেশ করবে না, এটাই ছিল অলিখিত চুক্তি। কিন্তু বর্তমান তারেক রহমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে ভারত এখন শঙ্কিত। ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন বাংলাদেশ সরকার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা থেকে তারা ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটি ভারতের জন্য এক চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পর্কের টানাপোড়েনের দ্বিতীয় বড় কারণ হলো জঙ্গিবাদ। ভারতের স্পষ্ট দাবি ছিল বাংলাদেশের জঙ্গিবাদ কঠোরভাবে দমন করতে হবে, কিন্তু তারেক রহমান সরকারের 3 মাস পার হলেও এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। অবাক করার মতো বিষয় হলো জেল থেকে পালিয়ে যাওয়া একজন জঙ্গিকেও বর্তমান সরকার গ্রেপ্তার করতে পারেনি। উল্টো সরকারের পক্ষ থেকে জঙ্গি নেই বলে প্রচার চালানো হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পুলিশের বিশেষ ইউনিটগুলোর পুনর্গঠন নিয়ে। জঙ্গিবাদ ও উগ্রবাদ দমনে পারদর্শী সিটিটিসি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং এটিইউ, অ্যান্টি টেররিজম ইউনিটকে একীভূত করে এসএসইউ বা স্পেশাল সিকিউরিটি ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন এতে জঙ্গিবাদ দমনের মূল লক্ষ্যটি হারিয়ে যাবে। অন্যদিকে সরকার সাইবার পুলিশ ইউনিট গঠন করছে ডিজিটাল অপরাধ মোকাবিলার নামে, যা মূলত মত প্রকাশের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের কাছে এটি একটি নেতিবাচক বার্তা পাঠিয়েছে। ভারত সবসময় বাংলাদেশের রাজনীতিতে পাকিস্তানের প্রভাব কমানোর পক্ষে সোচ্চার। তারেক রহমান সরকারের ওপর শর্ত ছিল পাকিস্তানি প্রভাব কমানোর, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক তার উল্টো। বর্তমান প্রশাসনে ও রাজনীতিতে পাকিস্তানি ঘরানার প্রভাব আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ভারত বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বারবার বলেছে। এর মাধ্যমে মূলত আওয়ামী লীগের রাজনীতির পথ উন্মুক্ত রাখার শর্ত ছিল। ভারত চেয়েছিল সব বড় দলের অংশগ্রহণে একটি রাজনৈতিক পরিবেশ, কিন্তু ক্ষমতায় আসার পর তারেক রহমান সরকার সেই অবস্থান থেকে সম্পূর্ণ ইউটার্ন নিয়েছে, যা ভারতের কূটনৈতিক মহলে অসন্তোষের জন্ম দিয়েছে। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভারতের অন্যতম শর্ত বরাবরই থাকে যে ভারতের সিগন্যাল বা সম্মতি ছাড়া কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে এখানে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির প্ররোচনায় পরিচালিত হচ্ছে বলে জোরালো অভিযোগ উঠেছে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। এখানে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করা জরুরি। 1980 সালের 23শে নভেম্বর সংবাদপত্রের কাটিং দেখলেই বোঝা যায় তারেক রহমানের বাবা জিয়াউর রহমানও মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনে সম্মতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি টিকে থাকতে পারেননি। বর্তমানে সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই অতি ঘনিষ্ঠতা এবং সামরিক ঘাঁটির বিষয়টি ভারতকে চরমভাবে ক্ষুব্ধ করেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, তারেক রহমান সরকার এখন চীনের দিকেও ঝুঁকে পড়েছে। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে এভাবে কাছে টানা ভারত মোটেও পছন্দ করছে না। শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে চীনে, যা দিল্লির জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় ও অসম্মানের বিষয় হিসেবে দেখা হচ্ছে। সম্পর্কের শীতলতার সবশেষ প্রমাণ পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। সেখানে বিজেপির বিশাল জয়ের পর বিশ্ব নেতারা এমনকি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত অভিনন্দন জানালেও ঢাকা থেকে কোনো অভিনন্দন বার্তা যায়নি। সরকারের পক্ষ থেকে একে অঙ্গরাজ্যের নির্বাচন বলে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। ঢাকার এই শীতল মনোভাব দিল্লির সাথে সম্পর্কের ফাটলকে আরো প্রশস্ত করেছে। তারেক রহমানের সরকার শুরুতে ভারতের সাথে সুসম্পর্কের আভাস দিলেও দ্রুতই সেখান থেকে সরে এসেছে। আঞ্চলিক নিরাপত্তা, জঙ্গিবাদ দমন, মার্কিন ও চীন প্রভাব এবং অভ্যন্তরীণ রাজনীতির মেরুকরণ সব মিলিয়ে ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক এখন খাদের কিনারায়। বিশ্লেষকদের মতে দিল্লির সাথে এই দূরত্ব এবং আন্তর্জাতিক মহলের ভুল সমীকরণ তারেক রহমান সরকারের পতন অনিবার্য করে তুলতে পারে। দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনীতি আগামীতে কোন দিকে মোড় নেয় তাই এখন দেখার বিষয়। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।